চলুন বিষয়টা খুলে দেখা যাক। কারণ আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় ঢুকতে যাচ্ছি যা মানে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। একদম। যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর রাখেন তারা নিশ্চয় খেয়াল করেছেন যে ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের এই যে শত্রুতা, এটা যেন একটা চিরস্থায়ী রূপ নিয়ে নিয়েছে। ঠিক। আর আমাদের আজকের লক্ষ্য হলো ঠিক এই জায়গাটাতে আলো ফেলা। মানে কেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই দুই দেশকে চিরশত্রু হিসেবে দেখতেন, এর পেছনের আসল গল্পটা কি? হ্যাঁ, আর এই আলোচনার জন্য আমরা বেশ কিছু দারুণ উৎস ঘাটাঘাটি করেছি। এর মধ্যে রয়েছে রুটস অফ রেজিস্ট্যান্স, খামেনিজ হস্টিলিটি টুয়ার্ড দ্য ওয়েস্ট নামের একটা চমৎকার গবেষণামূলক প্রবন্ধ। আর শুধু গবেষণাপত্রই নয়, এর সাথে মিলিয়ে আমরা দেখেছি তাসনিম নিউজ, তেহরান টাইমস, দ্য ইরান প্রাইমার। এবং এপি নিউজের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বেশ কিছু ইনডেপথ রিপোর্ট। হ্যাঁ, তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় একদম স্পষ্ট করে দেওয়া ভালো। আমাদের এই বিশ্লেষণ কিন্তু পুরোপুরি নিরপেক্ষ। অবশ্যই উৎসগুলোতে হয়তো বামপন্থী বা ডানপন্থী নানা রকম রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু আমরা এখানে কোনো পক্ষের হয়ে কথা বলছি না। একদমই না। আমাদের মূল কাজ হলো এই উৎসগুলোতে থাকা ঐতিহাসিক তথ্য আর ধারণাগুলো একেবারে বস্তুনিষ্ঠভাবে যারা শুনছেন তাদের সামনে তুলে ধরা। ঠিক বলেছেন। তো অনেকেই হয়তো ভাবতে পারেন খামেনির এই চরম বৈরী অবস্থান বোধহয় সাম্প্রতিক কোনো ঝামেলার ফল, বা হঠাৎ করে রেগে গিয়ে নেওয়া কোনো সিদ্ধান্ত। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু উৎসগুলো ঘাঁটতে গিয়ে দেখলাম ব্যাপারটা মোটেও তেমন নয়। বরং যদি আমরা এটাকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে বুঝতে পারব যে এই শত্রুতা কোনো সাময়িক উত্তেজনার ফসল নয়। যে কোনো দেশের বিদেশনীতি বা তাদের এই ধরনের কট্টর অবস্থান বুঝতে হলে সবার আগে তো সেই দেশের ইতিহাসের দিকে তাকাতে হয়। একদম। আমাদের আজকের উৎসগুলো ঠিক এই কথাটাই বলছে। আমরা যদি শুধু আজকের খবরের কাগজের হেডলাইন দিয়ে এই শত্রুতাকে মাপতে যাই, তাহলে এর গভীরতাটা কখনোই বোঝা সম্ভব নয়। এর শেকড় অনেক গভীরে। ইতিহাসের এমন একটা অধ্যায় লুকিয়ে আছে যা আজকের আধুনিক ইরানকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায়। আর সেই শেকড়ের খোঁজে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। খুব বেশি নয়, এই ধরুন ৭ দশকের মতো, ১৯৫৩ সালের দিকে। হ্যাঁ, ১৯৫৩। এই সময়টা ইরানের ইতিহাসের একেবারে মোড় ঘুরিয়ে দেওয়া একটা অধ্যায়। আমরা যখন এই উৎসগুলো পড়ছিলাম, বিশেষ করে ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে, তখন একটা নাম বারবার ফিরে আসছিল। মোহাম্মদ মোসাদেক। ঠিক। তিনি ছিলেন ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি একটা বিশাল বড় সিদ্ধান্ত নিয়েছিলেন। সেটা হলো ইরানের তেল সম্পদকে জাতীয়করণ করা। মানে ইরানের তেল শুধু ইরানের মানুষেরই থাকবে, বাইরের কেউ এটা নিয়ন্ত্রণ করবে না। কিন্তু এরপরই তো আসল নাটকটা শুরু হলো, তাই না? হ্যাঁ, আর এই নাটকটা কোনো সিনেমার গল্পের চেয়ে রোমাঞ্চকর নয়। মোসাদেকের এই সিদ্ধান্তটা মূলত ব্রিটিশদের আতে ঘা দিয়েছিল। কারণ ইরানের তেলের উপর তাদের বিশাল নিয়ন্ত্রণ ছিল তখন। ঠিক। তো ব্রিটেন যখন দেখল তাদের হাত থেকে তেলের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে, তারা আমেরিকার সাহায্য চাইল। আর তারপরই ১৯৫৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ এবং যুক্তরাজ্যের MI6 মিলে ইরানে একটা অভ্যুত্থান ঘটায়। হ্যাঁ, অপারেশন অ্যাজ্যাক্স নামের এই গোপন অপারেশনের মাধ্যমে তারা মোসাদেকের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে। একটু ভেবে দেখুন বিষয়টা। একটা স্বাধীন দেশের নির্বাচিত সরকারকে স্রেফ নিজেদের স্বার্থের জন্য বাইরের দুটো পরাশক্তি মিলে ফেলে দিচ্ছে। এই ঘটনাটায় ইরানের মানুষের মনস্তত্ত্বে কতটা বিশাল একটা ট্রমা বা ক্ষতের সৃষ্টি করেছিল তা কল্পনা করাও কঠিন। দাঁড়ান, এখানে একটা ব্যাপার আমাকে খুব ভাবাচ্ছে। ১৯৫৩ সালে এই অভ্যুত্থান হলো, কিন্তু আমরা তো জানি ইরানে ইসলামী বিপ্লব হয়েছিল ১৯৭৯ সালে। হ্যাঁ, যার মাধ্যমে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ক্ষমতায় আসেন। এবং খামেনিও সেই বিপ্লবের একজন মূল কারিগর ছিলেন। তো ১৯৫৩ থেকে ১৯৭৯, মাঝখানে তো ২৬ বছরের একটা বিশাল গ্যাপ। একটা বড় সময়। এই পুরোটা সময় কি আমেরিকা বা পশ্চিমাদের প্রতি এই ক্ষোভটা শুধু ভেতরে ভেতরেই জমছিল? মাঝখানের এই সময়টা আসলে কি ঘটছিল? খুব চমৎকার একটা পয়েন্ট ধরেছেন। এই ২৬ বছর মোটেও শান্ত ছিল না। ১৯৫৩ সালের অভ্যুত্থানের পর আমেরিকা এবং ব্রিটেন
ইরানের শাসন ক্ষমতায় বসায় শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে। যিনি ছিলেন পুরোপুরি পশ্চিমা সমর্থিত একজন শাসক। একদম। এই ২৬ বছর ধরে শাহ ইরানে আধুনিকীকরণের নামে এমন একটা শাসন চালিয়েছিলেন যা সাধারণ মানুষের কাছে চরম স্বৈরতান্ত্রিক মনে হয়েছিল। আমি পড়েছিলাম শাহের একটা গোপন পুলিশ বাহিনী ছিল। হ্যাঁ, সাভাক। আমেরিকার সিআইএ এর সাহায্যে মূলত এই বাহিনী গড়ে উঠেছিল, আর এরা বিরোধীদের উপর নির্মম অত্যাচার চালাত। তার মানে পরিস্থিতি ভেতরে ভেতরে ফুটছিল। ঠিক তাই। সুতরাং ওই ২৬ বছর ধরে ইরানের সাধারণ মানুষ এবং ধর্মীয় নেতাদের মনে একটু একটু করে এই ধারণাটা একদম গেঁথে গিয়েছিল যে পশ্চিমারা শুধু তাদের তেলই চুরি করেনি, তারা শাহের মতো একজন স্বৈরাচারীকে চাপিয়ে দিয়ে ইরানের স্বাধীনতা এবং আত্মমর্যাদাও কেড়ে নিয়েছে। ও, বুঝতে পারছি। তার মানে ১৯৭৯ সালের বিপ্লবটা হঠাৎ করে আকাশ থেকে পড়েনি। এটা ছিল ওই ২৬ বছরের জমানো ক্ষোভের একটা বিশাল বিস্ফোরণ। একদম। আর এই জায়গাটাতেই খামেনির মতো নেতাদের মনস্তত্ত্বটা পরিষ্কার হতে শুরু করে। কারণ তারা যখন পশ্চিমা বিশ্বের দিকে তাকাতেন, তখন তারা শুধু বর্তমানের কোনো শক্তিশালী দেশকে দেখতেন না। না, তারা এমন একটা শক্তিকে দেখতেন যারা যে কোনো সময়ে তাদের দেশের ভাগ্য নিজেদের হাতে তুলে নিতে পারে। এই ভয়টা তাদের মনের ভেতর একেবারে স্থায়ীভাবে বসে গিয়েছিল। কিন্তু এখানে বিষয়টা আরও কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে, কারণ আমরা দেখলাম এই বিরোধটা শুধু রাজনৈতিক বা ঐতিহাসিক ছিল না। না, এর একটা গভীর আদর্শিক দিকও ছিল। তেহরান টাইমস এবং অন্যান্য উৎস ঘাঁটলে দেখা যায় খামেনি এটাকে একটা বিশাল আদর্শিক লড়াই হিসেবে দাঁড় করিয়েছিলেন। তিনি নিজেকে শুধু একজন রাজনৈতিক নেতা মনে করতেন না। তিনি নিজেকে ধর্ম, স্বাধীনতা ও পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটা ঢাল হিসেবে মনে করতেন। ঠিক তাই। আর এই আদর্শিক ফ্রেমওয়ার্কটা বুঝতে পারাটা আজকের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ। খামেনির দৃষ্টিভঙ্গিতে ইসলামী বিপ্লব এবং পশ্চিমা সংস্কৃতির মধ্যে একটা খুব স্পষ্ট বিভাজন রেখা ছিল, যেখানে কোনো আপোষ বা মাঝামাঝি রাস্তা নেই। তিনি আমেরিকা বা পশ্চিমা বিশ্বকে স্রেফ একটা দেশ বা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখতেন না। তার চোখে তারা ছিল আন্তর্জাতিক আধিপত্যবাদের প্রতীক, যারা বিশ্বের বিভিন্ন দেশকে নিজেদের কবজায় রাখতে চায়। আমাদের মনে হতে পারে যে এটা হয়তো স্রেফ রাজনৈতিক একটা বক্তব্য, কিন্তু খামেনি এবং তার অনুসারীদের কাছে এটা ছিল অস্তিত্ব রক্ষার লড়াই। একদম। যখন আপনি কোনো সংঘাতকে আমাদের ধর্ম এবং স্বাধীনতা বনাম ওদের আগ্রাসন এর রূপ দেবেন, তখন সেটা সাধারণ কোনো টেবিল টকের পর্যায়ে থাকে না। তখন সেটা হয়ে যায় একটা ডু অর ডাই সিচুয়েশন। খামেনির এই আদর্শিক চিন্তাধারাই মূলত তাকে পশ্চিমাদের বিরুদ্ধে একটা আপোষহীন এবং কট্টর অবস্থান ধরে রাখতে সাহায্য করেছিল। তার মানে এটা একটা সম্পূর্ণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা সাদা-কালো দৃষ্টিভঙ্গি। একদিকে পশ্চিমা আধিপত্যবাদ আর অন্যদিকে প্রতিরোধের প্রতীক হিসেবে ইরান। আর এই আদর্শিক জায়গাটাতেই ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের বিষয়টা খুব জোরালোভাবে চলে আসে। দ্য ইরান প্রাইমারের একটা রিপোর্টে আমি পড়ছিলাম, খামেনি এই ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুকে কখনোই শুধু আরবদের সমস্যা বা বিচ্ছিন্ন কোনো আঞ্চলিক সংঘাত হিসেবে দেখতেন না। তিনি ইসরায়েলকে খুব কড়া ভাষায় অত্যাচারী ও দখলদার বলতেন। সূত্রগুলো বলছে, খামেনির চোখে ইসরায়েল ছিল মধ্যপ্রাচ্যের বুকে পশ্চিমা আধিপত্যের একটা বর্ধিত অংশ বা একটা আউটপোস্ট। একদম সঠিক। খামেনির মতাদর্শ অনুযায়ী ইসরায়েলকে এই অঞ্চলে বসানোই হয়েছে পশ্চিমার স্বার্থ রক্ষা করার জন্য। তিনি বিশ্বাস করতেন যে যতক্ষণ ইসরায়েল এই অঞ্চলে শক্তিশালী থাকবে, ততক্ষণ মধ্যপ্রাচ্য কখনোই পশ্চিমাদের প্রভাব থেকে মুক্ত হতে পারবে না। এই কারণে ইসরায়েলের বিরোধিতা করাটা ইরানের বিদেশ নীতির একটা অন্যতম প্রধান স্তম্ভ হয়ে দাঁড়ায়। কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। কি প্রশ্ন? ইরান যখন পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলকে এতটা শক্তিশালী এবং নিজেদের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ মনে করে, তখন তারা কিভাবে এই পরাশক্তিগুলোর বিরুদ্ধে নিজেদের টিকিয়ে রাখল? কারণ সরাসরি যুদ্ধে জড়ানো তো ইরানের জন্য সুইসাইডাল বা আত্মঘাতী একটা ব্যাপার হতে পারে। বিশেষ করে আমেরিকা বা ইসরায়েলের মতো উন্নত সামরিক শক্তির বিরুদ্ধে। হ্যাঁ, এটাই তো সবচেয়ে বড় রহস্য। তারা কিভাবে এতগুলো বছর ধরে এত বড় বড় শক্তির চোখে চোখ রেখে কথা বলছে? এই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়ে এপি নিউজের একটা রিপোর্ট এবং আমাদের অন্যান্য সূত্রগুলোতে একটা চমৎকার বিষয়ের উল্লেখ পেলাম। সেটা হলো ইরানের অ্যাসিমেট্রিক স্ট্র্যাটেজি বা অপ্রতিসম কৌশল এবং ফরওয়ার্ড ডিফেন্স। হ্যাঁ, কিন্তু এই গালভরা শব্দগুলোর মানে সাধারণ কথায় কি দাঁড়ায় সেটা একটু বুঝিয়ে বলবেন কি? অবশ্যই। ধরুন,
একটা বিশাল বড় কুস্তিগিরের সাথে একটা ছোটখাটো মানুষের মারামারি বেঁধেছে। ছোট মানুষটা জানে যে সে সামনাসামনি গেলে এক ঘুষিতেই থিটকে পড়বে। স্বাভাবিক। তাই সে সামনাসামনি না গিয়ে দূর থেকে পাথর ছুঁড়তে শুরু করল বা এমন কিছু কৌশল নিল যাতে বড় কুস্তিগিরটা তার কাছে ঘেঁষতেই না পারে। একেই বলে অ্যাসিমেট্রিক বা অপ্রতিসম কৌশল। ডেভিড আর গলিয়াতের গল্পের মতো। ঠিক। ইরানের অর্থনীতি বা সামরিক বাজেট কখনোই আমেরিকার মতো নয় যে তারা হাজার হাজার কোটি ডলার দিয়ে অত্যাধুনিক ফাইটার জেট কিনবে। তাই তারা এই অপ্রতিসম কৌশল বেছে নিয়েছে। তারা সস্তায় হাজার হাজার ড্রোন বানায়, ব্যালিস্টিক মিসাইল তৈরি করে। আর ফরওয়ার্ড ডিফেন্স ব্যাপারটা, মানে আমি যতদূর বুঝলাম নিজের ঘরের ভেতরে যুদ্ধ না করে যুদ্ধটাকে অন্যের উঠোনে নিয়ে যাওয়া। বিষয়টা কি এমন? একদম পারফেক্ট বলেছেন। ফরওয়ার্ড ডিফেন্স বা সামনের সারির প্রতিরক্ষার মূল কথা হল আগুন যেন নিজের বাড়িতে না লাগে, তাই প্রতিবেশীর বাড়ির সীমানাতেই একটা দেয়াল তুলে দেওয়া। তার মানে ইরান নিজের সীমানার বাইরে কাজ করছে। হ্যাঁ, ইরান পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করেছে, যাকে তারা বলে অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষ। এই নেটওয়ার্কের মধ্যে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরাক ও সিরিয়ার বিভিন্ন শিয়া মিলিশিয়া গোষ্ঠী। ইরান এদেরকে সরাসরি অর্থ, অস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে সাহায্য করে। এর ফলে যেটা হয়, ইসরায়েল বা আমেরিকাকে সবসময় ইরানের এই প্রক্সি বা সহযোগী গোষ্ঠীগুলোর সাথে ব্যস্ত থাকতে হয়। তারা চাইলেও সহজে সরাসরি ইরানে আক্রমণ করতে পারে না, কারণ তখন এই পুরো নেটওয়ার্কটা চারপাশ থেকে তাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। এটা সত্যিই একটা মারাত্মক বুদ্ধিদীপ্ত একটা সামরিক চাল, কারণ এর মাধ্যমে ইরান নিজেদের দেশের ভেতরে কোনো ধ্বংসযজ্ঞ না ঘটিয়েই পুরো অঞ্চলে নিজেদের একটা বিশাল প্রভাব বিস্তার করে ফেলেছে। সূত্রগুলো ঘাঁটলে দেখা যায় খামেনি এই পুরো নেটওয়ার্কটার অন্যতম প্রধান স্থপতি ছিলেন। তিনি দশকের পর দশক ধরে তিল তিল করে এই প্রক্সি গোষ্ঠীগুলোকে শক্তিশালী করেছেন। শুধু টাকা আর অস্ত্র দিয়ে নয়, বরং একটা অভিন্ন পশ্চিমা বিরোধী আদর্শ দিয়ে তিনি এদের সবাইকে এক সুতোয় বেঁধে রেখেছিলেন। আর এখানেই খামেনির রাজনৈতিক মুনশিয়ানার পরিচয় পাওয়া যায়। তিনি জানতেন যে শুধু অস্ত্র দিয়ে এই নেটওয়ার্ক টিকিয়ে রাখা যাবে না, এর জন্য একটা শক্তিশালী মতাদর্শ দরকার। আর সেই মতাদর্শটাই ছিল পশ্চিমা আধিপত্য থেকে মুক্তি। এই একটা কথাই তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তের নানা গোষ্ঠীকে এক ছাতার নিচে আনতে পেরেছিলেন। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়ায়? এতক্ষণ আমরা ১৯৫৩ সালের ইতিহাস জানলাম, শাহর শাসনকালের জমানো ক্ষোভের কথা শুনলাম, ধর্মের সাথে রাজনীতির মিশেল দেখলাম, আর পরিশেষে এই অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্সের মতো জটিল একটা সামরিক কৌশলের কথা জানলাম। কিন্তু বর্তমান পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় সমীকরণগুলো যেন হঠাৎ করেই উলটপালট হতে শুরু করেছে। আমাদের আজকের সূত্রগুলোর একেবারে শেষ অংশে একটা অত্যন্ত চাঞ্চল্যকর এবং যুগকারী খবর দেয়া হয়েছে। এপি নিউজ এবং অন্যান্য রিপোর্ট অনুযায়ী আয়াতুল্লাহ আলী খামেনি আর জীবিত নেই। এত দীর্ঘ সময় ধরে যিনি এই পুরো পশ্চিমা বিরোধী এবং ইসরায়েল বিরোধী বিশাল একটা প্রতিরোধের বলয় তৈরি করে তার নেতৃত্ব দিয়েছেন, সেই মানুষটি আর দৃশ্যপটে নেই। এই খবরটা আক্ষরিক অর্থেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির জন্য একটা বিশাল ভূমিকম্প। এতক্ষণ আমরা যে এত বড় একটা সিস্টেমের কথা আলোচনা করলাম, এই যে ফরওয়ার্ড ডিফেন্স, এই যে হিজবুল্লাহ, হামাস বা হুতিদের নিয়ে তৈরি করা বিশাল প্রক্সি নেটওয়ার্ক, এই সবকিছুর কেন্দ্রে থাকা মানুষটাই ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার এই প্রস্থান মধ্যপ্রাচ্যের জন্য এমন একটা শূন্যতা তৈরি করেছে যা সহজে পূরণ হওয়ার নয়। বর্তমানে মধ্যপ্রাচ্যের যে চরম উত্তেজনাপূর্ণ একটা পরিস্থিতি বিরাজ করছে, তার মধ্যে এমন একজন কেন্দ্রীয় এবং প্রভাবশালী ব্যক্তিত্বের অনুপস্থিতি সামনের দিনগুলোতে বড় ধরনের রাজনৈতিক এবং সামরিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এটা সত্যি চিন্তার বিষয়। যারা আমাদের আজকের এই আলোচনা শুনছেন, তাদের সুবিধার জন্য পুরো বিষয়টা যদি আমি একটু সংক্ষেপে টেনে আনি। হ্যাঁ, একটা সামারি করা ভালো। আমরা দেখলাম কিভাবে ১৯৫৩ সালের অপারেশন অ্যাজাক্স, অর্থাৎ একটা বিদেশি অভ্যুত্থান, ইরানের মনে চিরস্থায়ী একটা অবিশ্বাসের বীজ বুনে দিয়েছিল। এরপর শাহের শাসনামল সেই ক্ষোধকে আরও উস্কে দেয়, যা শেষ পর্যন্ত ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের রূপ নেয়। খামেনি
সেই বিপ্লবের আদর্শকে ধারণ করে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলকে মূল শত্রু হিসেবে চিহ্নিত করেন। আর সবশেষে এই শক্তিশালী শত্রুদের হাত থেকে বাঁচতে এবং নিজেদের আধিপত্য বজায় রাখতে ইরান মধ্যপ্রাচ্যে জুড়ে অ্যাক্সেস অফ রেসিস্ট্যান্সের মতো একটা জটিল এবং কার্যকরী সামরিক কৌশল গড়ে তোলে। আর এই পুরো কাঠামোটাই টিকে ছিল খামেনির কট্টর আদর্শের ওপর ভর করে। এবং এই পেছনের গল্পটা বা ঐতিহাসিক প্রেক্ষাপটটা জানা আজকের দিনে সবার জন্যই অত্যন্ত অপরিহার্য। আমরা প্রতিদিন খবরের কাগজ খুললে বা নিউজ পোর্টালে ঢুকলে মধ্যপ্রাচ্যের সংঘাত, ড্রোন হামলা বা উত্তেজনার যে খবরগুলো দেখি তার কোনোটি আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। একদমই না। এই প্রতিটি ঘটনার শেকড় লুকিয়ে আছে সেই ১৯৫৩ সালের ক্ষত, সেই আদর্শিক সংঘাত এবং নিরাপত্তার সেই অপ্রতিসম কৌশলের মধ্যে। এই পেছনের দীর্ঘস্থায়ী ইতিহাসটা না জানলে আজকের বা আগামীকালের খবরের শিরোনামগুলো কখনোই পুরোপুরি বোঝা সম্ভব নয়। আজকের এই আলোচনা থেকে আমরা এটাই শিখতে পারি যে ভূ রাজনীতিতে কোনো কিছুই রাতারাতি ঘটে না। এর পেছনে থাকে বছরের পর বছর ধরে গড়ে ওঠা অবিশ্বাস, একটা নির্দিষ্ট মতাদর্শ এবং যে কোনো মূল্যে টিকে থাকার অদম্য লড়াই। আর এই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে থাকা মানুষটি যখন আর নেই, তখন স্বাভাবিকভাবেই পুরো অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে একটা বিশাল প্রশ্নচিহ্ন তৈরি হয়। ঠিক বলেছেন। আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে যারা শুনছেন তাদের জন্য একটি গভীর ভাবনার বিষয় বা চিন্তার খোরাক রেখে যেতে চাই। বলুন। আমরা তো দেখলাম কিভাবে দশকের পর দশক ধরে খামেনির কট্টর আদর্শ এবং নির্দেশনায় গড়ে উঠেছে ইরানের এই সুবিশাল অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স বা প্রক্সি গোষ্ঠীগুলোর নেটওয়ার্ক। কিন্তু এখন যেহেতু তিনি আর জীবিত নেই, একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। কি হতে যাচ্ছে নেটওয়ার্কের ভবিষ্যৎ? ঠিক, এই বিশাল ভিন্ন ভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা নেটওয়ার্ক কি তাদের মূল স্থপতির অনুপস্থিতিতেও একইভাবে ঐক্যবদ্ধ থাকতে পারবে, নাকি এই মতাদর্শিক শূন্যতার সুযোগ নিয়ে এই গোষ্ঠীগুলোর মধ্যে নিজেদের মতো করে ক্ষমতার লড়াই শুরু হবে? অথবা এমনও কি হতে পারে যে এই শূন্যতা মধ্যপ্রাচ্যের সম্পূর্ণ নতুন কোনো সমীকরণের জন্ম দেবে, যা হয়তো ইরান বা পশ্চিমা বিশ্ব কারোর পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না? এই প্রশ্নটির উত্তর হয়তো সময়ই বলে দেবে, কিন্তু আপাতত এটি ভেবে দেখার মতো একটি বিষয়। সত্যি, এটি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা প্রশ্ন। ইতিহাস সবসময় পরিবর্তনশীল, আর খামেনি পরবর্তী মধ্যপ্রাচ্যের এই নতুন অধ্যায়টি কোন দিকে মোড় নেয় সেটাই এখন সারা বিশ্বের দেখার বিষয়। তো আজকের এই গভীর বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি। একটা খবরের পেছনের ইতিহাস আর তথ্যগুলো কতটা চমকপ্রদ এবং গভীর হতে পারে তা আজ আমরা দেখলাম। আশা করি আজকের এই আলোচনা চারপাশের এই জটিল ভূরাজনৈতিক পৃথিবীটাকে একটু অন্যভাবে এবং একটু গভীরভাবে দেখতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন।